করছি রবি বৈঠকের পক্ষ থেকে অনুষ্ঠান সাহিত্য পার্বণ, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ। এই আলোচনা চক্রের এখন একটা অবশ্য আমরা ইংরেজি নামের সঙ্গে বেশি পরিচিত, সেটা হচ্ছে প্যানেল ডিসকাশন। তো বিষয়টা খুব সুন্দর। বিষয়টা হচ্ছে জেন জেড বাংলা সাহিত্যের ট্রেন্ডিং বার্তা। সাহিত্যর সাথে সাহিত্য কথাটা মনে হলেই আমাদের পাঠক কথাটা মনে হয়। আমি নিজে একজন পাঠকের আত্মজীবনী পড়ে ভীষণ রকম ইন্সপায়ার্ড হয়েছিলাম। ব্যাবিংটন ম্যাকলে, উনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ পাঠক। উনি যখন মারা যান, ওনার মৃতদেহের পাশে একটা বই আধখোলা পড়ে থাকতে দেখা যায়, মানে ওই বইটা উনি শেষ করতে পারেননি। তো যে কোনো পাঠকের পক্ষে এটা একটা খুব ঈপ্সিত মৃত্যু দৃশ্য। এবার কিন্তু এই জেন জেড আজকে আমরা পড়বো, এখন কি এই ম্যাকলে যদি এই জেনারেশনের হতেন, তাহলে কি আমরা আধখোলা বই দেখতাম, না একটা হেডফোন বা ইয়ারফোন এরকম কিছু দেখতাম? এই নিয়েই আজকে শুরু হচ্ছে আমাদের আলোচনা চক্র। বিষয় জেন জেড বাংলা সাহিত্যে ট্রেন্ডিং বার্তা। এর জন্য এই আলোচনা চালিয়ে নিয়ে যাবেন তানিয়া বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের মূল আলোচনায় যারা রয়েছেন তাদের পরিচয় দিয়েই শুরু করি। না, নিষ্প্রয়োজন বলতে হবে না। প্রথমে জেন জেড যে শব্দটা দিয়ে শুরু, জেন জেড এর প্রতিনিধি আজকে আছে রায়ান রায়। মূলত আমার এই পরিচিতির জন্যই এটা দরকার। রায়ান রায় ব্যাঙ্গালোর আইআইএস এর প্রথম বর্ষের ছাত্র। প্রথম কথা হলো খুব ভালো স্টুডেন্ট, এটাই ওর সব থেকে বড় পরিচয়। অনেক জায়গায় আইআইএসসি মানেও বেঁচেছে, অনেক জায়গায় চান্স পেয়েও বেছে নিয়েছে আইআইএসসি, এটা একটা বড় কথা। আর ও খুব বই পড়ে, এটা ওর আরেকটা বড় কথা আমার কাছে, যে ও খুব বই পড়ে। এই দুটোতেই মোটামুটি এখন চলে যাবে। এরপরেই যাব সপ্তর্ষি চ্যাটার্জি, নদিয়ার কল্যাণীর বাসিন্দা। আসলে আমি এত কম জানি, এগুলো পুরো গড়গড় করে দেখে বলছি। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, পেশায় পদার্থবিদ্যার শিক্ষক। বিগত 1 দশক ধরে লেখালেখি করছেন বিভিন্ন বাণিজ্যিক পত্রপত্রিকায়। প্রকাশিত শতাধিক গল্প, উপন্যাস, অনুবাদ, কবিতা, প্রবন্ধ, নাটক এবং কমিক্স। অন্তরীপ পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত, অনুদিত, সম্পাদিত বইয়ের সংখ্যা বর্তমানে 10টি। ক্রাইম সিরিজের কাহিনী চিত্রনাট্য লিখেছেন আকাশ 8 এবং সান বাংলা চ্যানেলের জন্য। বেশ কিছু কমিক্সের চিত্রনাট্য লিখেছেন। নিজে ছবি এঁকে কমিক্সও বানান উনি। প্রচ্ছদ, অলঙ্করণ, মানে ছবি আঁকা, কমিক্স, এই ব্যাপারটা লেখালেখির সাথে সপ্তর্ষির সঙ্গে আছে, ঠিক তো? আচ্ছা, এইবার শ্যামলী আমার কাছে প্রথম পরিচয় হলো, শ্যামলী খুব স্ট্রং রাইটার। শ্যামলীর লেখার আমি খুব ভক্ত। হ্যাঁ, না আমি এখানে তো সেটা তখন বলবো না। শ্যামলী আমার বন্ধু, সুতরাং সমমনস্ক বলা যায়, সেই জন্য আমার পাশে জেনজে তো দূরে, আমি কি জেনজে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, ফ্রেশ ওয়াটার ইকোলজি সম্পর্কে ওর পিএইচডি। তাছাড়া ওর নেশা হলো লেখা। দীর্ঘদিন ধরে ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করছে, বিভিন্ন ওয়েবজিনে ফিচার, কভার স্টোরি লেখে। এখন আজকাল পত্রিকায় কর্মরত। এইবার আসি জয়ন্ত দে, প্রখ্যাত ঔপন্যাসিক, ছোট গল্পের লেখক। আমরা মূলত চিনি সাপ্তাহিক বর্তমান পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সম্পাদক হিসেবে দীর্ঘকাল, যে কারণে এখানে জয়ন্তদাকে আনা, যে সম্পাদকের অভিজ্ঞতা তো খুব দরকার হবে, সেই জন্য। এছাড়া বিভিন্ন পুরস্কারের তালিকায় আমি যাচ্ছি না, কারণ এত তালিকায় গেলে আরো অনেক কথা বলা কমে যাবে। আর একজন বাকি রইলেন সোমশুভ্র গঙ্গোপাধ্যায়, কর্পোরেট দুনিয়ার লোক, কিন্তু সাহিত্য জগতে আছেন, এটাই ওনার বিশেষ পরিচয়। আর এই যে ভাষা ভবিষ্যৎ চ্যানেল, এই একটু আগে দিদি বললো, ভাষা ভবিষ্যৎ চ্যানেলটা ওনার প্যাশন থেকে উনি তৈরি করেছেন বলা যায় নিজেই, যে বিভিন্ন কাজ কোথায় হচ্ছে, এটাও ওনার সাহিত্যের ভালোবাসার সাথে জড়িয়ে আছে। উনি দুটো বই আছে ওনার, হ্যাঁ এইটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, দুটো বই আছে, প্রবন্ধের বই, কবিতার বই।
এইভাবে লেখালেখির জগতে যুক্ত। পরিচয় পালা শেষ, আমি এবার সরাসরি চলে যাব যে আলোচনার জন্য আমরা এখানে সবাই বসে আছি, সেটা হলো আজকের ট্যাগলাইনটা। আজকের ট্যাগলাইন জেন জেড বাংলা সাহিত্যের ট্রেন্ডিং বার্তা। এই লাইনটায় কিছু নতুন শব্দ, আমার কাছে তো অন্তত নতুন শব্দ, জেন জেড আর ট্রেন্ডিং। এই যে এইভাবে নতুন শব্দগুলো আসছে, এই যে নতুন শব্দ ট্রেন্ডিং, জেন জেড, এগুলো তো আমরা যখন পড়েছি, মানে পড়াশোনা ছাড়াও যখন এমনি লেখাপড়া শুরু করেছি বা এখনো যখন পড়েছি বাংলা সাহিত্য, তখন শব্দগুলো ছিল না, এসেছে। এই যে কিছু শব্দ ছিল না, এসেছে, আসছে, আসবে, এই যে নতুন ধরনের শব্দ ভান্ডার বাংলা সাহিত্যে আসছে, সেই শব্দ ভান্ডার বাংলিশ বলতে পারি আমরা। এখন সাহিত্যের যে ভাষা, সেটা কি সত্যি সত্যি বাংলিশ নাকি নতুন তথ্য সমৃদ্ধ ভাষা? এটা সম্পাদকীয় টেবিলে তোমরা কি করে সামলাও? জয়ন্ত দা। সবাইকে নমস্কার। মানে এই রকম যখনই ভাষা এবং এই সময়ের ভাষা আসে, তখন কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার নিজের খুব ভালো লাগে। এবার তাদের কথা, তাদের বার্তা, যে মানে এটা তো চেঞ্জ করে যায়। কোথাও এখনো পর্যন্ত শ্যামবাজারের চায়ের দোকানগুলোকে যদি কিছু অমলেট খেতে চান, বলবে অমলেট দিয়ে মামলেট দাও। মানে এই যে ভাষাটা চেঞ্জ হয়ে যায়, আর আমরা বলি অমলেট। হ্যাঁ, এখনই একই জায়গায় আগে বাথরুম ছিল, এখন ওয়াশরুম হয়ে গেছে। হ্যাঁ, আর কেউ বাথরুমে বলে না, আগে বাথরুমে যাবো বলবো। হ্যাঁ, আগে কলতলায় বলতাম। এই যে এর সঙ্গে সঙ্গে ভাষা সাহিত্যেরও ভাষার পরিবর্তন হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে গল্প যারা লিখছেন, সাহিত্য যারা করছেন, যখন ক্যারেক্টার তৈরি করেন, তখন তো তাদের এই সময়ের মূলত খুব কম লেখকই আছেন এই জেনজের, মানে এই প্রজন্মের ক্যারেক্টারগুলোকে ধরেন, খুব কম লোক। যারা ধরেন তারা ওই মানে মধ্যপন্থা থেকেই ধরেন। এখনও পর্যন্ত সম্পাদকীয় টেবিলে ঠিক এই ভাষায় আসে না, মানে ধরা হয় না আর কি। মানে নবরুণ ভট্টাচার্য কিছুটা ধরে গেছিলেন, আর তারপর দেখিনি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে এখনো সেইভাবে প্রবেশ করেনি বাংলা সাহিত্যে? না, তার মানে এখনো সেইভাবে প্রবেশ করেনি। এই সম্প্রতি কিছু দু একটি আমি নাম বলছি না কারোর, নাম বললে তো প্রকাশকরাও আবার ঝামেলা করবে। তারা যখন এই সময়কার প্রেমের গল্প লিখছে, অথচ দেখছি যেন সেই আমার দিদি, মা, ঠাকুমা যে ভাষায় প্রেম করতো সে ভাষায় প্রেমের কথা লিখছে, যা শরীরের কথা লিখতেই পারে না। আমার মনে হয় বোল্ডনেস নেই। আরে সন্দীপন চট্টোপাধ্যায় সেই সময় দাঁড়িয়ে ঝিয়ার সঙ্গে শোবে, কাজের মহিলার সঙ্গে শোবে বলে ছিটকিনি ঠিক করেছে। সকালবেলা রাত্রিবেলা কখন বউ ঘুমোবে, ছিটকিনিটা খুলে কাজের মহিলার কাছে যাবে, তাই জন্য সারাদিন ধরে সে ছিটকিনি ঠিক করেছে। আমরা এই ভাষায় আমরাই লিখতে পারি না, আর ওরা যারা পরের জেনারেশনের ছেলেমেয়েরা এসছে, আমি দেখি তাদের কাছে তারা লিখতেই পারে না। একবার মেলার মাঠে, ময়দানের মেলার মাঠে সন্দীপনদা বললেন মহাশ্বেতা দেবীকে, আমার সামনে ভগীরথদাও ছিলেন, যে আপনাদের না বুঝলেন কোনো সেক্স নেই, গর্জিলার মতো, আপনারা সেক্স লেখেন না। সন্দীপন বলে, মহাশ্বেতা দেবী বলে, চুপ কর, তুই লেখ। হ্যাঁ, বলে চলে গেলেন। তা এই রকম আমরা তো সেক্সই লিখি না, বা ধরতেই পারি না ক্যারেক্টার। এদের ধরবো কী করে? এরা অনেক বোল্ড, এদেরকে ধরা অনেক কঠিন। আচ্ছা, তাহলে তোমার এই উত্তর ধরেই আমি পরবর্তী প্রশ্ন করব রায়ানকে, যে আমরা একটা খুব চলতি কথা, অবশ্য হয়তো সব সময় সব প্রজন্মেই চলতে থাকে, যে এখনকার প্রজন্ম না পড়ে না, এখনকার প্রজন্ম আমরা কত কিছু করতাম এরা করে না। সত্যিই কি তাই? তোমার কি তাই মনে হয় যে এখনকার প্রজন্ম পড়ছে না? প্রথমত ধন্যবাদ আমাকে এই এত গুণী মানুষের মাঝখানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য। এই প্রসঙ্গে আমি যেটা বলবো, যে আমি আগে এই জেনারেশনের হওয়ার সত্ত্বেও আমি কথাটা মনে করতাম যে এটা সত্যি, যে আমার জেনারেশনের বাচ্চারা অতটা পড়ে না। কিন্তু যেটা ভীষণ অদ্ভুত, যে আমি এখান থেকে যখন আমি ব্যাঙ্গালোরে যাই আমি ইউনিভার্সিটির জন্য, তখন আমি গিয়ে দেখি যে মানুষরা সত্যি কিন্তু পড়ে। পড়ার ধরন হয়তো পাল্টে গেছে। এখন হয়তো
সেই একই রকম কাগজের বইয়ের জায়গায় মানুষ হয়তো ট্যাবলেটে পড়ে অথবা ফোনে পড়ে বা আলাদা জায়গায় পড়ে, হয়তো পড়ার জায়গায় শোনে বা অন্যভাবে দেখে। একসময় কিন্তু বই পড়াটাকেও মানুষ একটা ইভিলভাবে দেখতো, যে সারাদিন ধরে ঘরের মধ্যে বসে বই পড়ছে বেটা, কিছু করে না। তো আমি মনে করি যে মাধ্যমটা পাল্টে গেল, মানুষের মধ্যে সেই ইচ্ছেটা এখনও আছে। আমি আমার সিনিয়রদেরকেও দেখেছি ঘরের মধ্যে শরৎচন্দ্রের রচনাবলী রেখেছে বা আলাদা আলাদা রকমের বই রেখেছে। তো আমার সেটা দেখে বেশ ইন্সপায়ার্ড লেগেছে যে এটা শুধু এমন না যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি বলে আমরা দেখতে পাচ্ছি, এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এখনও আছে। বাহ, ধন্যবাদ। খুব আশার কথা, সত্যি খুব ভালো লাগলো যে তাহলে এখনকার প্রজন্ম পড়ে, কিন্তু কিভাবে পড়ে না, হয়তো ফরম্যাটটা বদলে গেছে। আমার ওর উত্তর শুনে যেটা মনে হলো যে ফরম্যাট বদলে গেছে। এইবার তাহলে আমি শ্যামলীর কাছে যাব, যে একদম সরাসরি প্রশ্ন, যে ফরম্যাট যদি বদল হয়, ফরম্যাট যদি গল্পের বদলায়, তাহলে কি গভীরতা কোনো পরিবর্তন হয়, নাকি শুধুমাত্র ফরম্যাটের পরিবর্তন হয়, গভীরতার কোনো বদলায় না? এটা কি ফরম্যাটটা কি প্রবেশদ্বার বলে তোমার মনে হচ্ছে? দেখো তানিয়া, এমনিতেই আমি তো লাস্ট বেঞ্চের লোক, আমি ওখানে লাস্ট বেঞ্চে বসে কাটাকুটি খেলে সারা জীবন ভীষণ অভ্যস্ত। নেহাত প্রচুর দিদিমণি, মাস্টারমশাইরা এবং বড় বড় সাহিত্যিকরা রয়েছেন বলে আমাকে এপাশে বসিয়ে তোমরা খুব অপ্রস্তুত করে ফেলেছো। তার উপর তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম এবং তার বিনিময়ে আমি কিছু দেবও বলেছিলাম। তুমি আমাকে প্রশ্ন যেটা দিয়েছো তার বদলে কিন্তু যেটা নিয়ে নিলে, প্রশ্নটা সেটা রইল না। এই আলোচনাটা করব বলে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। এই আলোচনাটায় আমাকে এই প্যানেলে বসতে হবে এবং যাদের সাথে বসতে হবে এটা দেখে নিয়ে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, এরকম রায়ানের বয়সী, মানে তাদের সাথে আমার সংসার করতে হয়। কিছুটা আমায় খবরের কাগজের অফিসে করতে হয়, কিছুটা আমায় বাড়িতে করতে হয়। তার মধ্যে এরকম রায়ান যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পড়ে ব্যাঙ্গালোরে, সেরকম এখানে প্রেসিডেন্সি কলেজের কিছু ছাত্রছাত্রী এবং যাদবপুর ইউনিভার্সিটির, তারা বাংলা, ইংরেজি, ফিলসফি, কম্প্যারেটিভ লিটারেচার, হিস্ট্রি এবং প্রেসিডেন্সিরও তাই, সোশিওলজি ইত্যাদি বিভিন্ন সাবজেক্টের কিছু ছেলেমেয়ের সাথে, যারা নিয়মিত আমার বাড়িতে আসা যাওয়া করে, তাদের সাথে আমি একদম খুব সিরিয়াসলি কথা বললাম যে তোমরা প্রথমত বই পড়ো না এবং কেন পড়ো না। প্রশ্নটা করার আগে দেখুন, আপনারাও সহমত হবেন কি না আমি জানি না, জয়ন্তদাও রয়েছেন, সুকান্তদা রয়েছেন। আচ্ছা, আপনারাও ভেবে বলুন, আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের প্রজন্ম, আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের ক্লাসে, আমাদের সেকশনে সকলে গল্পের বই পড়তো, বাংলা গল্পের বই, এটা মানতে পারবেন? আমি অন্তত, আমি টিপিক্যালি দক্ষিণ কলকাতায় বড় হয়েছি, বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। আমি আমার ক্লাসে, আমার সেকশনে সবাই বাংলা গল্পের বই পড়ছে, এটা কিন্তু আমি দেখিনি। এই নেশা, অর্থাৎ গল্পের বই পড়ার নেশা, যতক্ষণ না আপনি ভাবছেন যে ওটাও পড়ার বই, ততক্ষণ অবধি কিন্তু আপনি বই পড়ছেন কিনা এটাই বোঝা যাচ্ছে না। আপনি হয়তো সাহিত্য পড়ছেন, আপনি হয়তো লিটারেচার সাবজেক্ট হিসেবে পড়ছেন, কিন্তু আপনি গল্পের বইতে এনগ্রসড কিনা এ বিষয়ে কিন্তু তর্ক উঠতে পারে। এবার এই তর্কটা আমি বেশি করতে পারি যেহেতু আমার সারা জীবন সায়েন্স পড়তে হয়েছে বাপ মায়ের চাপে পড়ে, কিন্তু উৎসাহটা বরাবর সাহিত্যে ছিল, কাজেই আমি আমার নেশা বেছে নিয়েছিলাম, আমাকে সেই সাপোর্ট দেওয়া হয়েছিল। এই যে পরের প্রজন্ম বাংলা পড়ে না, তার জন্য আমাদের কোথাও দায় নেই। আমার বাড়িতে একটি কন্যা, তিনি ইংরেজি নিয়ে এমএ পাশ করেছেন, মানে এমএ বিএ পাশ করেছেন, এমএ পড়ছেন। তাকে এবং তার বন্ধুদের যখন জিজ্ঞেস করি, তারা কিন্তু উল্টো আমাদের দিকে প্রশ্ন করে যে আমরা কি বই পড়ি তোমরা জানো না, তোমরা যেটা জানো না সেটা নিয়ে তোমরা কথা বলছো। তোমরা দেখছো আমরা সারাদিন রিলস দেখি, তোমরা দেখছো আমরা সারাদিন ইউটিউব দেখি, মানে ওই ওটিটি দেখি বা ইত্যাদি, আমরাও পড়ি। বলে সে আমাকে গড়গড় করে বেশ কিছু বিদেশি সাহিত্যের কথা বলে গেল যেগুলো তারা পড়ে। আমি সেগুলোর প্রসঙ্গে যাচ্ছি না। আমি তখন তাদের প্রশ্ন করলাম, এই যে বিদেশি সাহিত্যগুলোর কথা তোমরা পড়ছো, এটা তো বাংলাতেও আছে। তখন তাদের যে উত্তর, আমি তাদের রিপ্রেজেন্ট করে বলছি, তারা তখন যে উত্তর দিল প্রত্যেকে আলাদা আলাদাভাবে বিভিন্ন সময়, সেটা হচ্ছে যে তোমরা বাংলা সাহিত্যকে আমাদের কাছে পৌঁছে দেবার মতো জায়গাটা তৈরি করতে পারোনি। আমি জানি না
এই মুহূর্তে আমার মেয়ে আমাকে পরিষ্কার বলল, আমি জানি না তুমি কি লিখছো, তার কারণ তোমার আনন্দ পাবলিশার্স থেকে বই বেরোতে পারে, সেটা নিউ ইয়র্ক টাইমস যখন আমাকে ট্রেন্ডিং বলে দেখাবে, আমি যখন অ্যামাজন খুলে দেখব যে সেটা টপ লিস্টে আছে, সেটা বেস্ট রিডার লিস্টে আছে, আমি সেই বইটা বাঁচবো। তোমার আনন্দ পাবলিশার্সের বই কিন্তু সেখানে নেই। তাহলে হানকাংয়ের বই যদি সেখানে থাকে, আমি হানকাং পড়বো। জাপানিজ, আমরা তো মুরাকামি অবধি গিয়ে থেমে যাচ্ছি, আমরা মুরাকামি অবধি বলি, মার্কেজ মুরাকামি বলে একসাথে শেষ করে দিই। আমার মেয়ে বা আমার মেয়ের বন্ধুরা তারপরে গড় করে জাপান এবং কোরিয়ার এমন সমস্ত সাহিত্যিকদের নাম বলে যাচ্ছে যেগুলো আমি জীবনেও শুনিনি, এবং তারা আমাকে প্রশ্ন করছে, তুমি যে কন্টেন্ট নিয়ে বা তুমি যে ফর্ম নিয়ে এক্সপেরিমেন্টের কথা বলছো, এটা বিদেশি সাহিত্যে হয়ে গেছে। বাংলা সাহিত্যে হয়তো তুমি 5টা নাম বলছো, সন্দীপন চট্টোপাধ্যায়ের নাম বলছো, তুমি কি আমাকে সন্দীপন চট্টোপাধ্যায় সেলেবল প্রোডাক্ট বলে আমার সামনে এনে ফেলতে পেরেছো? তুমি তো ফেলতে পারোনি। আমরা বইমেলায় গিয়ে এখনও ইংরেজি বই খুঁজি, তার কারণ বাংলা বই আমাদের কাছে ওই মোবাইল খোলা মাত্র, ইন্টারনেট খোলা মাত্র আমাদের কাছে বেস্ট সেলার বা বেস্ট রিড বলে আসছে না। আমাদের কাছে নিউ ইয়র্ক টাইমস আসছে, এমন কোনো কিছু আসছে না যেটা আমরা ঝাঁপিয়ে পড়বো। তাই যেহেতু আসছে না, তাই পড়ছি না। যখন তোমরা আমাদের বলবে যে হ্যাঁ সন্দীপনের মধ্যে এই সময়ের থেকে এগিয়ে থাকা যৌন বিষয়গুলো রয়েছে, তখন নিশ্চয়ই পড়বো। তারা পড়ছে না তা নয়, আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারছি না। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। আর তানিয়া যেটা বলছিল ফর্ম আর কন্টেন্ট, এই ফর্ম আর কন্টেন্ট নিয়ে আমরা যতই এক্সপেরিমেন্ট করি না কেন, জেন জি, জেন আলফা, বিটা, গামা যত এগোবে, তত আমাদের এক্সপেরিমেন্ট আর তাদের পড়ার মধ্যে একটা কোথাও জেনারেশন গ্যাপ থেকে যাচ্ছে। আমরা পৌঁছচ্ছি না, তারাও আমাদের কাছে আসছে না, কারণ তাদেরও একটা ইগো আছে। তারাও আমাদের কাছে এসে ভাঙছে না যে কি পড়বো বলো। তাদের বই ফেলে দিলেও তারা বলছে যে না ঠিক আছে পরে দেখে নেব। কোথাও আমরা পৌঁছতে পারিনি, এখানে এই গ্যাপটা কিন্তু খুব বড়। হ্যাঁ, একদমই তাই। এখন যারা এই যে রায়ান বলল পড়ছে, বা শ্যামলীর মেয়ে বা আমারও মেয়ে রয়েছে, সেও জেনজি বলা যায়, পড়ে, খুবই পড়ে। হ্যাঁ, তো ওরা কীরকম পড়ে সেই পড়াটা নিয়েই আমি প্রশ্ন করব, যাব সপ্তর্ষির কাছে, যে ওদের ভাষায় বলি ভাইরাল হওয়া, হ্যাঁ, আর আমরা কি বলি কমার্শিয়াল সাকসেস। এই কমার্শিয়াল সাকসেস আর ভাইরাল হওয়া, যেটা এতক্ষণ বললো শ্যামলী যে দে আর কমার্শিয়ালি সাকসেস, যে নিউ ইয়র্ক টাইমসে আসছে ওদের ফোন খুললেই, তো এই কমার্শিয়াল সাকসেস আর ভাইরাল হওয়া, এইটাই কি তাহলে সাহিত্যের মূল জায়গায় নিয়ে যাচ্ছে সাহিত্যকে? জনপ্রিয় সাহিত্য বলতে কি এই জায়গায় এই ফরম্যাটটাকেই বুঝবো? রবি বৈঠকির সবাইকে ধন্যবাদ, অভিনন্দন একটা সভা করার জন্য। বিষয়টা খুব ইন্টারেস্টিং। যেটা বললেন তানিয়াদি, যে ভাইরাল হওয়ার জন্যই লিখছি কিনা বা এরকম একটা কিছু বললেন, তাই তো? মানে ভাইরাল হওয়ার জন্যই লেখাটা হবে কিনা বা হচ্ছে কিনা, মানে আমরা কি শুধু এই ভাইরাল হওয়া বা কমার্শিয়াল সাকসেস হওয়া লেখাগুলোই পড়বো? আচ্ছা, এবার আমরা কি পড়বো সেটা তো মানে অবশ্যই জেনজেড কি সেটাই পড়ে? Gen Z তাদের নিয়ে যখন তারা কি বার্তা দিচ্ছে? একটা অবশ্যই, হ্যাঁ, বাজার তো একটা মানে চাহিদা অনেক সময় ঠিক করে দেয়, সেটা তো সব সময়তেই হয়ে আসছে। এবার ওই যেটা শ্যামলীদি বলছিলেন যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এবং তারা যে পথ দিয়ে চলছে সেই পথটাকে হয়তো আমরা ধরতে পারছি না, বা তারা আমাদের পথটাকে অতটা ইন্টারেস্টিং মনে করছে না বলে আসছে না। সেইটা যদি আমরা মনে করি, তাহলে সেক্ষেত্রে মানে তারা যে ট্রেন্ড যেটা বলা হয়, যে আসলে আমি তোমাকে যদি প্রিসাইসলি প্রশ্নটা আরেকটু প্রিসাইসলি করতে পারি, যে দেখো তারা তো 3টে ফরম্যাট, তোমাকে জিজ্ঞাসা করার এটা কারণ হলো তুমি একটা হাইব্রিড ফরম্যাটে কাজ করেছো, কমিক্স, হ্যাঁ, একটা হাইব্রিড ফরম্যাট বলা যায়। তো তাহলে কি আমি বলবো সেটাই, যে সাকসেসের জায়গা হাইব্রিড ফরম্যাটটাই কি তারা বেশি খুঁজছে? সেইটা কি তোমার মনে হয়েছে? তুমি কেন এই ফরম্যাটে কাজ করছো? এবার হ্যাঁ, মানে কমিক্স একটা হাইব্রিড ফরম্যাট অবশ্যই, এবং এটা অনেক দিন ধরে রয়েছে, কিন্তু হাইব্রিড ফরম্যাটের যেটা মূল দিক আমি বলতে পারি সেটা হচ্ছে একটা মানে অনেকগুলো ইন্দ্রিয়কে আমাদের একসঙ্গে অ্যাক্টিভ রাখতে হচ্ছে। পড়ার সময় যখন আমরা একটা সাদা পাতায় লেখা কালো অক্ষর যখন দেখছি আমাদের
মনোনিবেশটা একরকমভাবে করতে হচ্ছে, যখন সেটা ছবির মাধ্যমে আসছে বা অডিও বুকে আসছে তখন আমাদের কান চোখ দুটোই আরও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেখানে আরও কিছু খুঁজতে হচ্ছে আমাকে, সেটা অনেকের কাছে বেশি আকর্ষণীয় মনে হতে পারে। এবং কমিক্সের একটা আলাদা রিডার বেস রয়েছে সবসময়তে, যারা কমিক্স পড়ে তারা কমিক্স পড়তেই বেশি পছন্দ করছে, এটা আমরা দেখেছি। একটা প্রকাশনার সঙ্গে যখন যুক্ত সেই দিক থেকে বলতে পারি যে কমিক্স যারা কিনছেন তারা কমিক্সটাই এসে খোঁজ করছেন, তারা আরও 10টা ভালো বই সামনে থাকলেও বা প্রকাশনার তরফ থেকে সেগুলোর বিজ্ঞাপন দেওয়া হলেও সেগুলোর দিকে হয়তো আগ্রহ বোধ করছে না। সেটার একটা আলাদা পাঠক গোষ্ঠী রয়েছে, কমিক্সের একটা আলাদা পাঠক গোষ্ঠী রয়েছে। সেখানে হ্যাঁ বয়সটাও ফ্যাক্টর, আমরা দেখছি যে ইয়াং জেনারেশনে হয়তো বেশি কমিক্সটা ফলো করছেন বা কিনতে চাইছেন। বাংলায় বিশেষ করে যদি বলতে চাই, বাংলায় কমিক্সের যে ট্রেন্ড ছিল আগে, আমরা নারায়ণ দেবনাথ পড়ে বড় হয়েছি, ময়ূক চৌধুরী পড়েছি, সামনে যেগুলো এসছে আমাদের, সেইখান থেকে বেরিয়ে আস্তে আস্তে বাংলা কমিক্সের একটা দিক বদল ঘটছে কয়েক বছর ধরে। এবং যারা ওয়ার্ল্ড কমিক্স পড়ছে, ওই অ্যামাজন বা অন্য জায়গায় যে ট্রেন্ডিং কমিক্স যেগুলো, সেখানে মাঙ্গা পড়ছে এখনকার সবাই, ইংরেজি কমিক্স প্রচুর পড়ছে, গ্রাফিক নভেল ফরম্যাটে বড় বড় ফরম্যাটের কমিক্স পড়ছে, লং ফরম্যাটে, সেগুলো আস্তে আস্তে বাংলায় আসা শুরু হয়েছে। আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, বাংলায় লং ফরম্যাটে কমিক্স সেরকমভাবে হয়তো ছিল না, মানে একটাই গল্প অনেকগুলো সিরিজ ধরে বলা হচ্ছে, অনেকগুলো ভলিউম ধরে বলা হচ্ছে, কন্টিনিউটি রেখে 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 দীর্ঘদিন ধরে সেটা প্রকাশিত হয়ে চলেছে। এই ট্রেন্ডটা খুব একটা ছিল না, আমরা এক্সপেরিমেন্ট করার জন্যই করেছিলাম অন্তরীপ থেকে মৃত্যুভূমি বলে একটা সিরিজ, 1 বছরও হয়নি এখনও, সেটার 5টা ভলিউম বেরোচ্ছে, 5th পার্টটা সামনে আসছে। মানে আশ্চর্যের বিষয় বলতে হবে যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে ওটা, এবং ওটা খোঁজার জন্যই লোকে আসছে, এরকমও দেখেছি, বেশ কয়েক হাজার কপি বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে। সেটা বলাই যায় যে হ্যাঁ, তো অবশ্যই তারা এই ট্রেন্ডের পিছনে যাচ্ছে বা এটার জন্য একটা আলাদা পাঠক গোষ্ঠী রয়েছে। আমরা কমিক্স পড়ি বলি, কমিক্স তো একটা দেখারও জিনিস, কিন্তু আমরা কমিক্স পড়ি বলি কারণ তার মধ্যে ওই চিত্রনাট্যের তো একটা পার্ট রয়েছে, কমিক্সের ভাষা আলাদা এমনি সাহিত্যের থেকে, ছবি দিয়ে কিছু বলা হচ্ছে, কিছু জায়গায় হয়তো ভাষা থাকলোই না, শুধু ছবি দিয়েই সবটা বলা হয়ে গেল, কিছু জায়গায় আবার লাক্সই শব্দ যাচ্ছে, সেখানে এসএফএক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সাউন্ড এফেক্টসগুলো আমরা যেভাবে শুনতে পাচ্ছি মনে হয় সেইভাবে কমিক্সের কিছু আলাদা আলাদা শব্দ, হাদাবোদা বাটুল দিগ্গজ যারা পড়েছে সেখানেও ধুমধাম নানা রকম শব্দ আমরা দেখেছি, যেগুলো কমিক্সের জন্যই তৈরি করা হয়েছে, এখনও হচ্ছে। তা সেই সব মিলিয়ে একটা অবশ্যই আলাদা পাঠক গোষ্ঠী কমিক্সের রয়েছে, এবং জেনজি অবশ্যই সেটার দিকে আগ্রহী বলতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে আরও একটা জেনজির মাধ্যম এখন নতুন যেটা আমরা জানি, অডিও বুক একটা মাধ্যম তো বটেই। হ্যাঁ, আপনি যেহেতু কর্পোরেটর আর যেহেতু আপনার এই ইউটিউব চ্যানেলের একটা অভিজ্ঞতা আছে, তাহলে আমরা একটা প্রশ্ন সরাসরি আপনাকে করতে পারি যে আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কি বলছে, যে আমরা কি সেই অনুযায়ী পড়বো এখন? তাহলে কি এইটাই এখন আমাদের বাণিজ্যিকীকরণ কি আমাদের গাইড করবে যে আমরা কি পড়বো? হ্যাঁ, সকলকে নমস্কার। রায়ান আর শ্যামলী দুজনে এই বিষয়টা নিয়ে একটুখানি ছুঁয়ে গেছেন। তো আমার একটা অন্যরকম ব্যাপার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা কথা শুনতে শুনতে আমরা একটা এরকমই রায়ানের থেকে হয়তো 2-4 বছরের বড়ই হবে এমন একটা আড্ডায় এরকম একটা লোকই বলবো, তাকে পেয়ে আমাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ওদেরকে একটুখানি জ্ঞান দেওয়ার মতো করে আমি বললাম যে ওই আমাদের জানিস পুজোর সময় নতুন বইয়ের গন্ধ আমাদের কি ভালো লাগতো। তখন বললো, আঙ্কেল ওটা গদের আঠা ভালো লাগছে, গদের আঠার গন্ধ, আই হ্যাভ আ বেটার অপশন, তুমি ডেনড্রাইট ট্রাই করো। দিস ইজ জেনজি, ইউ হ্যাভ টু টক স্ট্রেট। আমাদের মধ্যে যে ইমোশনটা ছিল ক্লাস 8-এ শ্রীকান্তটা পড়ে ফেলতে হবে, এইটা আপনি ওদের যদি বোঝাতে পারেন ওরা পড়ে ফেলবে, কিন্তু আপনাকে যুক্তি দিয়ে বাবা বলেছে বলে পড়বে না। এটা ওর সামনেই আমি বলছি, বাবা বলেছে বলে পড়বো না, আপনাকে পরিষ্কার বোঝাতে হবে কেন হচ্ছে ব্যাপারটা বুঝুন। আমার বাবার সঙ্গে আমার জেনারেশন গ্যাপ, ওর সঙ্গে আমার স্পিসিস গ্যাপ। ইউভাল নোয়া হারারি বলছেন যে স্পিসিসটা চেঞ্জ হয়ে গেছে, ওর থেকেও ও হয়তো এখনও হোমোসেপিয়েন্স, কিন্তু আমার মেয়ে যার 10 বছর বয়স সে এখন হোমোসেপিয়েন্স নেই, স্পিসিসটা চেঞ্জ হয়ে গেছে। ততটাই তফাৎ যতটা নিয়ান্ডারথালের সঙ্গে আপনার তফাৎ। আপনি এখনও উনুনে ধোঁয়া উঠছে বলছেন।
আর এবারে আসি তানিয়ার প্রশ্নটাতে, যে এইটা কি মাধ্যম? এইটা মাধ্যম, তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে বাংলা ভাষা, আমি এখনই আলোচনা করছিলাম দাদার সঙ্গে, যে বাংলা ভাষাটা ভারতবর্ষে কাজের ভাষা হয়ে উঠতে পারেনি। ভাষার একটা অর্থনীতির দরকার হয়, তো তাকে অটোমেটিক্যালি হিন্দি ইংরেজির দিকে যেতে হচ্ছে, সে বাধ্য। আমরা করতে পারিনি বাংলা ভাষাকে কাজের ভাষা, সেটা আমাদের দায় নিতে হবে। একটা আঙুল ওদিকে থাকলে চারটে আঙুল আমার দিকে। তো যদি কাজের ভাষা না হয়ে উঠতে পারে, তাহলে ওকে হিন্দি ইংরেজিতে যেতে হচ্ছে। বহু ক্ষেত্রে তার কাছে বাংলা হরফটা নেই, যেমন আপনার কাছে উর্দুটা নেই। সেই জন্য আপনি দেবনাগরীতে পড়েন, কোনো দোষ নেই। যার কাছে বাংলা অক্ষরটা নেই তার কোনো দোষ নেই। আপনার কাছে তো উর্দু নেই, এত একটা স্ট্রং সাহিত্য আপনি মিস করছেন, তাহলে উর্দু কেন পড়ছি না? হবে না। তাহলে ওকে কানে শোনার ব্যবস্থা করতে হবে। কানে শুনে সুকুমার রায় ওকে একবার কানে শুনিয়ে দিলেই ওর ভালো লাগবে। ওর কাছে হরফটা নেই, ও পারছে না। আমার বক্তব্য এটাই ভবিষ্যৎ হতে চলেছে। আর 2 নম্বর কারণ, আর গাছ কাটতে দেবে না। ওই নতুন বইয়ের গন্ধ খুব লিমিটেড সময়। তো যত তাড়াতাড়ি আমরা এই বাস্তবটা বুঝে নিই, তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল। নমস্কার। আমি শুরু করে দিই। হ্যাঁ, তোমার প্রশ্ন করতে হবে না। আচ্ছা আচ্ছা, আমার ধন্যবাদ বোধ ধন্যবাদ। থেকে বলি, খুব সাধারণভাবে দেখুন, এখনো পর্যন্ত আপনি, মানে আমরা যারা লেখক, আমি আপনার কথা বলছি না, আমরা যারা লেখক তারা চাউমিন থেকে ম্যাগিতে গেছি। আমার ছেলে কিন্তু আর ম্যাগি খায় না, তার কাছে ব্যাকডেটেড হয়ে গেছে। তার মা তাকে চাউমিন দিলে তো খাবেই না, ম্যাগি পর্যন্ত দিলে পরে নাক সিটকে চলে যাবে, বাধ্য হয়ে খাবে। তার কাছে কিন্তু নুডলস বদলে গেছে, সেই নুডলসটা নিউ মার্কেটে পাওয়া যায়, অনলাইন থেকে কেনে। আমরা কফি বলতে এখনও নেসকাফে বুঝি, তারা কিন্তু, আমার ছেলে আর নেসকাফে খায় না। আমি এগুলো ব্যক্তিগত, আমি জীবন ভেঙে লিখি, তাই জন্য আমি জীবন থেকে দেখি। আমার ছেলে খায় ডাভেডফ না কি একটা কফি খায়, এটা ওই কফিটা খায়। হ্যাঁ, মানে প্রতি মুহূর্তে না পাল্টে যাচ্ছে ওদের ভাবনা, আমরা লেখায় কিন্তু নিয়ে আসতে পারছি না। আমাদের সময়, আমি বারবার বলছি, মনে করে তখন আমি কেন সন্দীপনের কথা বললাম, আরেকজনের কথা বলি, খুব জনপ্রিয় লেখক বুদ্ধদেব গুহ। আরে বুদ্ধদেব গুহ দেখালো আগে খিচুড়ি কী ছিল, খিচুড়ি আর তার সঙ্গে আলু আর পেঁয়াজ ফেলে দিল, এই হলো খিচুড়ি। বুদ্ধদেব গুহ প্রথম দেখালো বন্ধুর বউয়ের সঙ্গে কীভাবে খিচুড়িটা রান্না করতে হয়, সেখানে খিচুড়িতে কতটা ঘি দিতে হয়, সেটা মাংস দিতে হয়, আমার মা তখন জানতো না। আমি বুদ্ধদেব গুহকে দেখেছি একজনের বউয়ের হাত চেপে ধরে বলছে যে তুমি এতদিন কোথায় ছিলে, এই যে আমি তো তোমাকে অল্প বয়সে দেখতে পেলাম না। একদম কাকে বলছে? বা রাজিকা মজুমদারের শাশুড়িকে, মাকে বলছে, অরুণ মুখোপাধ্যায়, অরুণ মজুমদারের স্ত্রীকে। তা এবার মানে তার ভাবনাটা পাল্টে যাচ্ছে। উনি আমাকে বলছেন এইভাবে চিংড়ি মাছ খেতে হয়, এইভাবে চিংড়ি মাছ খায় না। এই যে ওরা হাই সোসাইটির মানুষ, এইভাবে জীবনটা বদলে গেছিলো। আমরা যখন বুদ্ধদেব গুহর লেখা পড়তে যাচ্ছি তখন হচ্ছে আরে কীরকম জিনিস পড়ছি। ঠিক আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা কিন্তু দিতে পারছি না। ওরা যারা পড়ে, আমার ক্লাসে 2জন কি 3জন আমার 64-এ জন্ম, 61 বছর বয়স। সেই সময় আমার ক্লাসে 2জন বা 3জন পড়তো, বাদবাকি পড়তো না। লাইব্রেরি স্কুলের লাইব্রেরি থেকে বইটা নিত, আবার বইটা ফেরত দিয়ে দিত। আমাদের সময়ও কিন্তু আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে 2জন বা 3জন পড়ে। আগে সাপ্তাহিক বর্তমান মার সুখীগ্রহণ নিয়ে আসলে পরে আমার হাত থেকে কেউ না কেউ নিয়ে নিত। আর এখন বাড়িতে পড়ে থাকলে, পুজোর সংখ্যা পড়ে থাকলে কেউ নেয় না। আমরাই পাল্টে গেছি। আর আমাদের পরের যারা জেনারেশনের লেখালেখি করছে তারা এখনও আমাদের গুরুদেব মতো মনে করে, আমাদের দেখানো পথে লিখছে। আমরা যেমন তাদের দেখানো পথে লিখেছি, তারাও তেমন আমাদের দেখানো পথে লিখেছে। আর না হলে আমাদেরকে অস্বীকার করার জন্য কি লিখছে? ভূত, রহস্য বা একদম জীবন ছাড়া লেখাগুলো লিখছে। লিখে 300 কপি বই, প্রকাশকও জানে 300 কপি দৌড়, 300 কপি বিক্রি করে দেবো, আবার নেক্সট বই আসবে, এই হচ্ছে। সেখানে যে লং টার্মে একজন লেখক হবে, যেখানে এই সময় ধরবে, এই কিছুটা তো
আমার নাম বললে অনেক বিতর্ক তৈরি হবে। কেউ কেউ লিখছে, যেখানে একটু লিখছে আইটি সেক্টরের ছেলেমেয়েদের কথা লিখছে, তাদের সম্পর্ক, তাদের ভাঙাচোরা সে লিখছে, সেই বই তাদের কাছে জনপ্রিয় হচ্ছে। আমাদের বই এখনও পর্যন্ত 40 বা 50 বছরের উপরের লোকেরা কেনে, তারাই পড়ে, আর নতুন কাউকে পড়াতে পারছি না। এটাই আমাদের ব্যর্থতা, আমরা লিখতেও পাচ্ছি না। সেই না লেখাটা কি, আমাদের প্রেমগুলো গ্যাদগ্যাদে, শরীরগুলো গ্যাদগ্যাদে, সম্পর্কগুলো গ্যাদগ্যাদে হচ্ছে না। আমাদের পরে যারা লিখছে তারা হয় আমাদের অস্বীকার করার জন্য ভূত রহস্য লিখছে, না লিখছে না। জীবন পাল্টে গেছে একদম। এই জেনজি কেন পড়বে আপনার লেখা? আপনার ভাষার তো কোনো কমার্শিয়াল ভ্যালু নেই, সেখানে অডিও বুকের দিকে চলে যাবে আস্তে আস্তে। আচ্ছা, আমি আবার জেনজির কাছেই আরেকবার যাই, জয়ন্তদার কথা সূত্র ধরে, যে জয়ন্তদা যেটা বলছে যে তোমাদের কাছে কি আমাদের জেনারেশনেরই জয়ন্তদা, আমরা যাদের লেখা পড়ি, সে তাদের ভাষাটাকেই অস্বাভাবিক লাগছে, সেই জন্যেই কি তোমরা পড়ছো না? যেটা শ্যামলীও বলেছে যে তাদের সঙ্গে রিলেট করতে পারছো না তোমরা। শ্যামলীর কথা, জয়ন্তদার কথা, দুজনের কথা নিয়ে তোমার কাছে আমি যাচ্ছি যে তুমি বলো যে কি কারণ। শুধুমাত্র ভাষা নয়, দর্শন এবং বোধের জায়গাটাও কিন্তু পাল্টে গেছে। শুধু ভাষা নয়, কিন্তু তারা অনেক সময় ওই সময় কথা ভেবে স্বচ্ছন্দ করছে, কিন্তু আমাদের ধরতে পারছে না। সেইটাই কথা, যে কেন আমাদেরকে ফার্স্ট টাইম, আমার মনে হয় যে কোনো লেখকের আগে প্রথম জেনারেশনের লেখককে অস্বীকার করতে লাগবে। আগে বাপ মাকে অস্বীকার করতে না পারলে কেউ বড় হতে পারবে না। সেটা তোমার বোধ, তোমার অভিজ্ঞতা, তোমার বয়স থেকে তুমি বলছো। ও এখন ওর বয়সে দাঁড়িয়ে অস্বীকার করবে না শ্রদ্ধা জানাবে, সেটাই আমি জানতে চাইবো। হ্যাঁ, তো কথাটা হচ্ছে যে অস্বীকার করার কথাটা নয়, বরঞ্চ যেটা আগেও বলা হয়েছে যে আমাদের কাছে অপশন অনেক খুব বেশি। এখন সেই সময়, তোমাদের সময় যখন বাংলা বই পড়া হতো, তখন বাংলা বইই ছিল বলতে গেলে। কিন্তু তখন যখন রাশিয়ান লিটারেচার এসছে, তোমরাও গোর্কি পড়েছো, তো আমাদের কাছে যখন এখন জাপানিজ লিটারেচার আছে, ইংলিশ লিটারেচার আছে, সব রকম ধরনের আছে, আর যখন বাংলা বইয়ের সে পপুলারিটিটা আর থাকছে না, তখন আমাদের পক্ষেও মুশকিল হয়ে যায় যে আমরা ওটাকে আলাদা করে দেখব। কারণ যখন একটা বইয়ের কখন একটা মূল্য আমরা পাই, যখন ওটা নিয়ে আমরা কথা বলতে পারি মানুষের সঙ্গে। আমি যদি একটা বাংলা বই পড়ি যেটা আমার বন্ধুদের কোনো আইডিয়া নেই সেটা কী, তো আমি তাদের কাছে পৌঁছবো কী করে? তো আমি মনে করি যে এটা একমাত্র পড়া নিয়েই নয়, এটা কথা বলা নিয়েও। প্রত্যেক দিনে আমরা এখন দেখছি যে বাংলা ভাষার থেকে অন্য ভাষায় কথাও বলি, ভাবি। যদি কেউ অন্য ভাষায় ভাবে, তাহলে সে বাংলায় কী করে লিখবে গল্প? আর তার উপর এই অডিও বুক হোক বা এগুলো হোক, যেগুলো আমি মনে করি যে এইগুলোর চল কিন্তু আমাদের জেনারেশন থেকে শুরু হয়নি, এগুলো আগের থেকেই। যেমন ধরুন সানডে সাসপেন্স, এই গল্পগুলো কিন্তু আমাদের বাবাদের জগৎ থেকেও এখনও আমি দেখি যে আমাদের বন্ধুরা ইউটিউবে শুনে শুনে আরও কথা বলে ওগুলোর ব্যাপারে। তো ওইটা কেন ধরে রাখতে পেরেছে? কারণ ওটা পপুলার মিডিয়া হতে পেরেছে। এই পপুলার হওয়াটা যে নেসেসিটি, এটা মানুষ মনে করবে যে এখন এটা এরকম কেন হয়ে আছে, ওটার আর গভীরতা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে সময়টা পাল্টে গেছে, এখন ওটার সাথে মেলাতে হবে। ওইটা খারাপ কি ভুল সেটা নিয়ে ভাবাটা, এটা আমাদের কাজ নয় হয়তো। হ্যাঁ, একদমই তাই। খারাপ ভালো ঠিক ভুলের দিকে যাচ্ছি না, যে কারণে তোমাকে বারবার জিজ্ঞাসা করা যে তোমাদের বার্তা কি ভবিষ্যৎ কি, সেইটা নিয়েই ও পরিষ্কার মোটামুটি বলেছে। আমি শ্যামলীর কাছেই যাব, আবার দিয়ে দিস না। আমি শ্যামলীকে আরেকটা অন্য বিষয়ে মোটামুটি খানিকটা আমরা আন্দাজ পেলাম যে মাধ্যমগুলো বা দর্শনে কোথায় তফাৎ পরিষ্কার করে দিয়েছে সবাই, যারা যারা রয়েছিল সবার কথা একটা পরিষ্কার বার্তা এসেছে। আরেকটা বিষয়ে বার্তা ছোট্ট করে, কারণ সময় আমাদের শেষের দিকে প্রায়, ছোট্ট করে আরেকটা বিষয়ে বার্তা নিতে চাইব। সেটা হলো যেটাকে আমরা বলি অনলাইন লিটারেচার। এই অনলাইন লিটারেচার, এখানে কোনো ফিল্টার থাকে না। সম্পাদকের যে ফিল্টারের মধ্যে দিয়ে আমরা যাই, সেটা কিন্তু এখানে যেতে হয় না। এই অনলাইন লিটারেচারে যে ফিল্টার নেই, এটা কি সাহিত্যের মান কমাচ্ছে নাকি সাপোর্ট করছে? আমি শ্যামলীকেই জিজ্ঞেস করব প্রথমে। অডিও বুক থেকে অনলাইনে আসি। অডিও বুক নিয়ে প্রত্যেকের নানান রকম বিরূপ মন্তব্য, যে এখন সবাই অডিও বুক শুনছে। এই যে রবিবার ঘড়িতে দেখুন 1:45 বাজে,
আমি আমার ছেলেবেলা কাটিয়েছি আকাশবাণীর সঙ্গে এবং বিবিধ ভারতীর সঙ্গে। দুপুর 12টা থেকে 12:30 বোরোলিনের সংসার শুনেছি, অমর কাহিনী আরব্য রজনী শুনেছি, শুক্রবার, শনিবার এবং রবিবার দুপুরের বাংলা নাটক শুনেছি। সেগুলো শুনে আমার কিন্তু আরও বেশি সাহিত্যে উৎসাহ তৈরি হয়েছে, শুধু বাংলা সাহিত্য নয়, বিদেশি সাহিত্যতেও। কাজেই অডিও বুক এসেছে বলে বাংলা বই বা বই চলে যাবে তা নয়। আগেও রেডিও ছিল, আগেও অডিও মিডিয়াম ছিল, তখন অনেক স্ট্রং মিডিয়াম ছিল, তখন রেডিও ছাড়া অন্য কোনো বিনোদনের মাধ্যম ছিল না। আকাশবাণী এবং দূরদর্শন দীর্ঘকাল ধরে বাংলা সাহিত্যকে, বা বলা যেতে পারে সুস্থ রুচির সাহিত্যকে প্রমোট করেছে। যখন থেকে বিশ্বায়ন হয়েছে, যখন থেকে হাতের রিমোটে 100টা চ্যানেল যেখানে সেখানে যাওয়া যায়, যখন থেকে হাতে মোবাইল বস্তুটি এসেছে, তখন থেকে অনেক কিছু আমার সামনে পরিবেশন করলে আমার পক্ষে বেছে নেওয়া অসুবিধে, আমি বিরিয়ানি খাবো না চাউমিন। কাজেই যখন অনলাইন লিটারেচার, যখন ফেসবুক, যখন সবটাই আমার হাতের নাগালে, আমি নিজের ব্লগ নিজে তৈরি করে লিখতে পারি, তখন কি প্রয়োজন আমার সম্পাদনার? আমরা যে সময় এসে দাঁড়িয়েছি সেই সময় সত্যি সুস্থ সম্পাদনার সত্যিই বড় অভাব। শুনতে অপ্রীতিকর লাগলেও এটা মানতেই হবে যে আপনার লেখাটি অমনোনীত হয়েছে, এই বাক্যটি যখন শুনি এবং তারপর অন্য একটি লেখাকে মনোনীত হতে দেখি, তখন এখনও পায়ের তলায় মাটি সরে যায়, এখনও মনে হয় যে সত্যিই মনোনীত হওয়ার মতো লেখা লিখতে পারলাম না। কিন্তু যারা মনোনয়ন করলেন বা যারা বাজার নির্ধারণ করলেন, তারা কি সত্যি সাহিত্যের মান অনুযায়ী নির্ধারণ করছেন? যদি অডিও বুককে দোষ দিই, যদি অনলাইন লিটারেচারকে দোষ দিই, তাহলে কিন্তু আমাদের নিজেদের দিকেও কিন্তু একটা করে আঙুল এসে পড়ে। আমরা আসলে ভাবনার পরিসরকে বারবার করে সংকুচিত করছি, আমরা ভাবতে ভুলে যাচ্ছি, আমরা অন্য নানা রকম দিকে আঙুল দিয়ে আমরা আসল বিষয়টাকে ঘেঁটে দিচ্ছি। আমরা কোথাও বসে ভাবি না যে আমি এখন কি পড়ব, তারপরে আমি কি লিখব। যদি না ভাবতে পারি তাহলে কিন্তু জেন জি কেন, আমার সহলেখকের কাছেও আমি পৌঁছতে পারবো না। আমি নিজে কখনোই জয়ন্তদার লেখা পড়বো না যতক্ষণ না জয়ন্তদা আমার সুরে কথা বলবেন। আমাকে ভাবতে হবে আমি কি পড়ব, তারপরে আমাকে ভাবতে হবে আমি কি লিখব। আসলে সামগ্রিকভাবে সমস্ত বিশ্ব জুড়ে আমাদের ভাবনাগুলোকে গুলিয়ে দেওয়ার জন্য এত রকমের ফাঁদ, এত রকমের কর্পোরেট প্রলোভন এসে দাঁড়িয়ে আছে যে তার মধ্যে সাহিত্যটাই একটা চ্যালেঞ্জ। এর মধ্যে বাংলা ভাষা তো আমার দুঃখিনী বর্ণমালা, সে তো বরাবর লাস্ট বেঞ্চে। তার জন্য কোথাও কোনো জায়গা আমার প্রতিবেশী দেশেই নেই যেখানে বাংলা মাতৃভাষা, রাষ্ট্রভাষা। তাহলে আমি আর কিসের দুঃখ করব? তাহলে আমি শ্যামলীর দুঃখকে ভাগ করব, আরেকজন সম্পাদক একই প্রশ্ন করব। একই প্রশ্ন আমি জানি তুমি বলবে, বলেছো একদম। হ্যাঁ, ওদের কাছেও তো যাবো বটেই, কিন্তু যেহেতু একই ধারার রয়েছো তোমরা দুজনে, তো একই প্রশ্ন। তুমি কি, আমি এটাই জানতে চাইবো যে তুমি কি ওকেই সমর্থন করবে নাকি তোমার আলাদা কিছু বলার আছে? না না, আমি ওকেই সমর্থন করছি। আমার সত্যি করতে নিজেই মনে হয় যে আমি অন্য কোনো জায়গায় ধরি না। আমি প্রথম মনে করি আমি পৌঁছাতে পারছি না, আমি পৌঁছানোর জন্য কি করতে পারি। এখন পৌঁছানোর কতগুলো সহজ রাস্তা রয়েছে। এক ভূত রহস্য যদি গপ গপ করে লেখো, কপ কপ করে খাবে, বই বিক্রি হবে, কিছু হতে পারে। আর একটা হচ্ছে, যদি তুমি কিছু তোমার জীবনবোধ না থাকে, তুমি ইতিহাস ধরে নাও, 2-4টে ইতিহাসের লেখা লেখো, তাহলে হয়ে যাবে। যদি জীবনবোধের লেখা লিখতে লাগে তাহলে পরিশ্রম করতে লাগে। তোমার সময়কে আমার একজন খুব প্রিয় লেখক অন্যরকম প্রফুল্ল রায় একটা কথা বলতেন যে তুমি মা, এটা মানে আমার দিদির স্লোগান নয়, মা, মাটি, মানুষ, এই তিনটে তুমি যদি না জানো তা লেখায় কিছু থাকবে না। আমি বুঝি যে আমি এইটুকুনি নিয়ে বেরিয়েছি, আমার হাতে ধুলো ছাড়া কিচ্ছু নেই। আমি মানুষের কথা লিখতে পারি, মায়ের কথা লিখতে পারি, সময়, পিপল, হ্যাঁ, টাইম,
এগুলো যদি না থাকে লেখায় কিছু থাকে না। আমি এটুকু করতে পারি, এছাড়া আমার কিছু আর করার নেই। এরকম লেখা পেলে, একটা চম্পা রায়ের বলে একটা বাঁকুড়ার একটা মেয়ের লেখা পেয়েছিলাম যে মিড ডে মিলের খাবারের জন্য দুটো বাচ্চা দৌড়াচ্ছে। এটা তো গল্প, এটা তো কাহিনী, এটার মধ্যে সময়টা রয়েছে যে দেখো আমরা এত খাবার নষ্ট করছি আর মিড ডে মিলের খাওয়ার জন্য সে বোনকে রেখে দিয়ে এসছে মাঝ রাস্তায়, এসে দৌড়াচ্ছে। এটার সঙ্গে মানুষ রয়েছে এবং পিপল রয়েছে। এই গল্পটা কিন্তু আমার ছেলেকে যখন শোনাচ্ছি তখন কিন্তু সে বুঝতে পারছে মিড ডে মিল কী হচ্ছে, সময়টাও আমরা ধরতে পারছি না। আমরা কিন্তু না একটা ফ্যাকাশে ফ্যাকাশে জিনিস তৈরি করছি, জলছবি তৈরি করছি, হচ্ছে না। হ্যাঁ, আমি একটু পরে, আচ্ছা 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 আচ্ছা, আমি দর্শকদের এই প্রশ্নটা মনে রাখলাম, একটু পরে যাব সরাসরি আরেকবার যদি সময় পাই। আছে দর্শকদের কিছু প্রশ্নের জন্য সময় আশা করছি রাখতে পারবো। আমি জয়ন্তদার দুঃখ বুঝলাম যে আমরা পৌঁছতে পারছি না বারবার করে, যেহেতু এরা দুজনেই লেখক, শ্যামলী, জয়ন্তদা দুজনেই একদম পরিষ্কার তাদের লেখক সত্তা, তাদের কাগজে কাজ করার অভিজ্ঞতা দুটো জায়গা দিয়েই বোঝাতে পারছেন, আমাদের বোঝালেন যে আমরা পৌঁছতে পারছি না, সেই কারণে জেনজেড আমাদের রিফিউজ করছে বলা যায়, আমাদেরকে তারা নিতে পারছে না, রিলেট করতে পারছে না আমরা যেটা বলি। আর মাধ্যমটা তো একটা খুব বড় কথা, যে নতুন নতুন মাধ্যম এসেছে, যে মাধ্যমগুলো নিয়ে কথা বলছি আমরা, সেই মাধ্যমের যারা রয়েছে আমি বলবো সোমশুভ্রবাবুকে যে অডিও বুক, আর আপনি যেহেতু কর্পোরেট দুনিয়ার লোক, আমি একটাই রাস্তা দেখছি যে বাণিজ্যিকীকরণ। এই যে বাণিজ্যিকীকরণ, হ্যাঁ, এই বাণিজ্যিকীকরণের যে দিক, সেই দিকটা নিঃসন্দেহে আমরা এগিয়ে আর কি, আমরা এটাকেই ফলো করব বলা যায়। তাহলে কি এই অডিও বুক বা তারপরে আমি সপ্তর্ষির কাছেও যাব যে গ্রাফিক্স, তাহলে কি এইটাই ভবিষ্যৎ? একদম। একটা খুব মানে আজকের পুরো এই অনুষ্ঠানটার একটা টেক অ্যাওয়ে হচ্ছে ওর একটা কথা। ও একটা কথা বললো, প্রত্যেকে যারা এক কলমও লিখি আমাদের এটা মনে রাখা উচিত যে আপনি যা লিখছেন সেইটা নিয়ে কি আমি বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারছি। এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা ও ধরলো। বাণিজ্যিকীকরণের এই জন্য প্রয়োজন যে ওই বন্ধুটার কাছেও ওই নামটা যেন পৌঁছানো থাকে, আদারওয়াইজ ও আলোচনা করতে পারবে না। যে অমুকের লেখাটা পড়েছি, সে হয়তো পড়েনি, কিন্তু সে অন্তত নামটা জানে। তাহলে আমি আরেকবার প্রিসাইসলি প্রশ্নটা করছি যে অডিও বুক কি তাহলে লেখা বাংলা সাহিত্যকে, যদি বাংলা সাহিত্যই বলি বা যে কোনো সাহিত্যকে কি অডিও বুক গণতান্ত্রিক করছে না বাণিজ্যিকীকরণ করছে? না না না, অডিও বুক কেন গণতান্ত্রিক? 5000 বছর আগে আপনার কোথায় ছিল অক্ষর? শুনে শুনেই তো হয়েছে। তো কি এটা নিয়ে তো কোনো অডিও বুক নিয়ে কোনো আলোচনাই নেই। অডিওতে আপনি এখানে গল্প উৎসব করছেন, গল্প শুনছি, সেই গল্পটা তো পড়ছি না, তো তাতে তো শিল্পের মান কিছু ক্ষতি হচ্ছে না। অডিও বুক মানে হচ্ছে শুনছি, পড়ছি। যেটা প্রশ্ন, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে যে এই ফেসবুকে লেখাতে কি সম্পাদনা নেই বলে লেখাতে কি মানটা কমে যাচ্ছে একটু? হ্যাঁ, একটু কমে যাচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি এখন বালতি দিয়ে জল ঢালবেন না পাইপ দিয়ে জল ঢালবেন, এটা কিন্তু ভাবার সময় নয়। যদি লিখছে তো লিখতে দিন, কারণ কিছুদিন পরে বাংলা লেখা বন্ধ হয়ে যাবে। আমরা বাংলাকে কাজের ভাষা করে তুলতে পারি, আমাদের দায়, আমাদের জেনারেশনের দায়, ওদের দায় নয়। আমরা করতে পারিনি। যদি লিখছে, এই যে প্রত্যেক সময় একটা কিছু লেখা হলো, তাতেই কেউ একটা মন্তব্য করলো এ কী ভাষা হচ্ছে, এইটা এখন করার সময় নয়। উন্নত হবে, কিন্তু চেষ্টা করতে দিন ওইটা। হ্যাঁ, ও এবার প্রকাশ হয়ে যাচ্ছে, হয়তো 10টা লাইক পেয়ে গিয়ে ওর কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে যে এই লেখাটাই বোধহয় ভালো লেখা, সেটা হি উইল ফিগার আউট, ডোন্ট ওয়ারি। তাহলে
এই যে ডিজিটাল লিটারেচার, সেই ডিজিটাল লিটারেচারে সম্পাদনাটা একটা বড় ভূমিকা, যেটা আমি দুই সম্পাদকের কাছেই জানতে চেয়েছিলাম, যে যেহেতু এখানে সম্পাদক সশরীরে থাকেন না, সম্পাদনা নেই, তাহলে কি সাহিত্যের মান কমায় না বাড়ায়? সরাসরি এই প্রশ্নের উত্তর এরা দুজন কেউই দেননি। আচ্ছা, বাকি রয়েছে, তাহলে দাও, তারপরে আমি যাব সপ্তর্ষির কাছে। একটু তোমাকে জ্বালাচ্ছি, হ্যাঁ। না না না, আমি একদম সরাসরি এইটাই চেয়েছিলাম, আমি শ্যামলীকেও জিজ্ঞেস করেছিলাম। পরিষ্কার করে দেওয়া ভালো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সাহিত্যের মান কি বাড়লো না কমলো? সাপ্তাহিক বর্তমানের সম্পাদক ছিলাম, পুজোর সংখ্যা বর্তমান, রবিবারের বর্তমানের এগুলো সম্পাদক ছিলাম। কিভাবে গল্প, সেগুলো পরের কথা। এখন আমি এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে একটা পশ্চিমবঙ্গের একটা বড় সংস্থা, যাদের 6খানা বাংলা সিরিয়াল চলে, 2টো হিন্দি সিরিয়াল চলে, তাদের যে অনলাইনের যেটা করেছে তারা নোয়ার গল্প জাহাজ, তারও সম্পাদনা করছি, কন্টেন্ট হেড। সেখানে আমি কি গল্প দিয়েছি, কিন্তু গল্প দিয়ে আমি তো নিজে কবে ইস্তফাটা দিয়ে চলে আসবো আর রেজিগনেশন দিয়ে চলে আসবো, কারণ তারা তো আমার ঘাড়ের ওপর রয়েছে, তাদেরকে দিয়েছি আমি। এই গল্পগুলো কিন্তু মানুষ শুনছে কি শুনছে না বুঝতে শুনছে না, কারণ তাদের রুচি ভেঙে গেছে। আমি কি গল্প দিয়েছি, এবার আপনারা বুঝুন যে এই গল্পগুলো কি খুব খারাপ গল্প। কিন্নর দল বিভূতিভূষণের, পিশাচ হেমেন্দ্র কুমার রায়, হ্যাঁ, আচ্ছা, দেনা পাওনা, রঙ্কিনী দেবীর খড়গ, মধ্যবর্তিনী, ডাকঘর নাটক করিয়েছি। কারা পড়ছে? কৌশিক সেন, অনুসুয়া মজুমদার, তাদেরকে দিয়ে, হ্যাঁ। বিষাক্ত পোয়েম মানিক বন্দ্যোপাধ্যায়, মানে এই রকম আমি আমাদের সুকান্তর রয়েছে, আমার একটা গল্প রয়েছে, মানে প্রায় আমাদের সময় উল্লাস রয়েছে, আমরা এই 3জন রয়েছি। আর বাদবাকি সব মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, হেমন্ত কুমার রায়, রবীন্দ্রনাথ, হ্যাঁ। এবং কারা পড়ছে? তারা হচ্ছে কৌশিক সেন, অনুসুয়া মজুমদার, মানে সব মানে এই মুহূর্তে যাদের মুখ দেখলে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ পড়িয়েছি, শিলাদত্ত পড়িয়েছি। এবং একটা প্রোডাকশানে এরকমও হয়েছে, আমাদের একটা প্রোডাকশানের খরচা হয়েছে 1,65,000 টাকা, হ্যাঁ, এতটাই খরচা করা হয়েছে, কিন্তু তার ভিউয়ার নেই। তার কারণ নেই কেন? আমরা ভূত রহস্য থেকে যতটা পারছি লড়াই করে যাওয়ার, আমার পরিকল্পনা অনুযায়ী লড়াই করার জন্য আমরা চেষ্টা করছি। হরর, ভয়ঙ্কর ধরনের হরর দেবো না, যেটা অন্য অন্য কোম্পানিগুলো করে, আমরা করছি না। কিন্তু করে কি হচ্ছে, মানে এইবার আমার চলে আসার সময় হয়ে গেছে, এরপর যারা আসবে তারা এগুলো করবে, করে জনপ্রিয় হবে। এটা একটা প্রশ্নের উত্তর। আর একটা দ্বিতীয় উত্তর, ভাই এখন মালিকরা আগে যে আমি তো ওখানে বর্তমান কাগজে জমাদার হয়ে ঢুকেছিলাম, তারপর শেষ পর্যন্ত শেষটা করে আসতে পেরেছিলাম সব কাগজের, হ্যাঁ, উল্টো পাল্টাই প্রায় ওই রকমই, হ্যাঁ। এখন এখন যারা ঢুকছে তারা কিন্তু সব ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসছে, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছে, করে তারা টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে রমাপদ চৌধুরী আর বিমল করের ফোন নাম্বার নেওয়ার জন্য, ফোন করে গল্প চাইবে বলে। বুঝতে পেরেছেন তো? তফাৎটা হচ্ছে এই জায়গায় চলে গেছে। জয়ন্তদা, একটা কথা আপনাকে থামিয়ে বলবো, সুবোধ ঘোষ আর সুবোধ সরকারের পার্থক্য জানে না। আকাশবাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ। এখন কোথাও গল্প দিলে আমি বলতে বাধ্য হলাম, আকাশবাণী এফএম এর প্রোগ্রাম এক্সিকিউটিভ তিনি সুবোধ ঘোষ আর সুবোধ সরকারের পার্থক্য জানেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। গল্প দিলে পরে এখন ভাবি এদের কাছে তো আমাদের গল্প দিতে হবে, এ বলবে মনোনীত হয়েছে, দুঃখ পাবেন না, এখানে না হলে ওখানে ছাপা হবে। শুধুমাত্র এই 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 কথাগুলো খুঁড়ে তুলে আনার জন্যেই এই আজকের আলোচনা একদম সার্থক। আমি কে কি উল্টো দিকে কে কি বলছে আমি বলতে পারবো না, তাদের অনুভূতি তারা পরে জানাবেন। কিন্তু হ্যাঁ, যদি সময় পাই, দাঁড়াও, এখনও 2-1টা প্রশ্ন আমার আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই দর্শকদের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, সপ্তর্ষির কাছেই যাব, সপ্তর্ষির যে প্রশ্নটা আগেও করেছিলাম, যে এই যে গ্রাফিক্স নভেল, হ্যাঁ, গ্রাফিক্স নভেল নিয়ে কাজ হচ্ছে, তাহলে এই যে মাধ্যম পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এই যে দুঃখ করলো এক্ষুনি জয়ন্তদা, যে এত ভালো ভালো নভেল কিন্তু কেউ পড়ছে না,
তাহলে কি ছবি কি অক্ষরের চেয়ে বেশি শক্তিশালী? কারণ আমি একটু আগে সপ্তর্ষি বলল যে সপ্তর্ষিদের ওই গ্রাফিক নভেল কিন্তু খুব পপুলার হয়েছিল, তাহলে কি ছবি অক্ষরের থেকে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে? হ্যাঁ, ছবির তো শক্তি অবশ্যই আছে। আমি যেটা বলছিলাম যে ওই অনেকগুলো ইন্দ্রিয় একসঙ্গে কাজে লাগাতে হচ্ছে তো এটার ক্ষেত্রে আর কি, এবং সেটা যদি ঠিকভাবে লাগানো যায়। এই তো একটা মানে গ্রাফিক নভেলেরও নিজস্ব ব্যাকরণ রয়েছে, সেই ব্যাকরণ মেনে বা সেই ব্যাকরণকে জেনে তাকে ভেঙে যদি কিছু কাজ করা যায়, সেটা তো অবশ্যই মানে ওই একটা জয়ন্তদা বলছিলেন ওই ক্ষণস্থায়ী ব্যাপারটা, অল্প সময় থাকছে তারপর আবার অন্য কিছু চলে আসছে। আমাদের জীবনটা ওরকমই হয়ে গেছে, রিলের ওই 30 সেকেন্ডের মতো আর কি, তারপরে স্মৃতিও থাকে না কিছু, একটার পর একটা নতুন কিছু এসে যায় চমক। এবার শুধু চমক না, আমরা যদি আরেকটু ভেবে দেখি, গ্রাফিক নভেলেও তো যে কাজগুলো হচ্ছে সেগুলো তো পুলিৎজার পুরস্কার পাচ্ছে আমাদের মার্জান সাত্রাপির পার্সিপোলিস ভাবি বা এদিকে মাউস ভাবি, বা এইগুলো তো অন্য ধরনের কাজ। তো সেখানেও তো একটা গল্পই বলা হচ্ছে, মানে আমাদের ইরানের যে মেয়েদের নিয়ে যেটা আমি বললাম পার্সিপোলিসের কথা, অনেকে নিশ্চয়ই পড়েছেন। সেখানে তো শুধু ছবিটা মানে ছবিটা কীভাবে আঁকা হচ্ছে সেটা অত গুরুত্বপূর্ণ না, কি বলা হচ্ছে কীভাবে বলা হচ্ছে সেটাই, সাদা কালো সাধারণ ছবি পুলিৎজার পুরস্কার পেয়েছে। আইজনার অ্যাওয়ার্ড যেগুলো দেওয়া হয় প্রত্যেক বছর, সেগুলো তো শুধু ওই ভূত রহস্য বা সায়েন্স ফিকশনের কমিক্সকে দেওয়া হচ্ছে তা না, সেখানে গল্প, জীবন দর্শন সবই রয়েছে, তাদের মতো করে রয়েছে, সেই ভাষায় রয়েছে। তো সেখান থেকেও ভাষা লোকে খুঁজে নিচ্ছে। মাঙ্গা যেগুলো হচ্ছে সবই যে ডোরেমন আর পোকেমন তাও নয়, সেখানে অন্য ধরনের জিনিসও রয়েছে। এবার কে কোনটাতে আনন্দ পাবে, কে কোনটার মধ্যে নিজের ভালো লাগা খুঁজে নেবে, সৃষ্টিশীলতার মানে যিনি শিল্পী তিনি কীভাবে সেটাকে প্রকাশ করবেন তার মতো করে। এবার আর এই প্রত্যেক বছর লং ফর্ম বলে একটা কমিক্স বেরোয়, সারা ভারতে অনেকে যারা কমিক্স নিয়ে চর্চা করেন জানেন যে ভারতীয় সাহিত্যিকরা বা ভারতীয় গ্রাফিক নভেলিস্টরা কীভাবে ভাবছেন, এই সময়টাকে ধরার চেষ্টা করছেন, সেটা লং ফর্মের মাধ্যমে তারা করে আসছেন। এবছরও বেরিয়েছে, যারা পড়েছেন দেখেছেন, সেখানে বিভিন্ন প্রদেশের গ্রাফিক আর্টিস্ট ভারতের, তারা এমন এমন কিছু ওখানে কথা বলার চেষ্টা করেছেন। আমাদের কলকাতা শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গ্রাফিক নভেল আছে, আমি শিল্পীর নাম বলছি না, যারা পড়বেন তারা দেখবেন। বা এই সময়ের যে ছেলেমেয়েরা তারা মোবাইল বা এইগুলোর মধ্যে কীভাবে ঢুকে যাচ্ছে, একটা অন্য দুনিয়ার মধ্যে চলে যাচ্ছে, সেইটাকে অন্যভাবে দেখানো, এরকম ধরনের কাজও তো হচ্ছে সেখানে। ছবির বিভিন্ন রকম ব্যবহার, সংলাপের ব্যবহার, প্যানেল, আমরা আগেকার দিনে যে কমিক্সগুলোর আমরা মানে পড়ে বড় হয়েছি, সাধারণভাবে একটা করে প্যানেল আসছে, তারপর একটা করে গাটার থাকছে, মানে মাঝে একটা স্পেস থাকছে, আবার একটা পরের প্যানেল আসছে, চৌকো চৌকো ফ্রেম, একটা করে স্পিচ বাবল, একটা করে থট বাবল, লেখা হচ্ছে, পড়া হচ্ছে, চলে যাচ্ছে। সেই ফর্মটাও ভেঙে যাচ্ছে, দুটো প্যানেল মিশে যাচ্ছে। স্প্ল্যাশ পেজ যেটা বলে, একটা পেজের মধ্যে একটাই ছবি, সেই ছবিটার মধ্যে এমন এমন কিছু জিনিস দেওয়া হলো যেটা শুধু দেখেই লোকের একটা পাতা পড়ার যে অভিজ্ঞতা সেটা হয়ে যাচ্ছে, সেগুলো তো হচ্ছে। একটা প্যানেলের ছবি অন্য প্যানেলের মধ্যে ঢুকে গিয়ে একটা কিছু বলার চেষ্টা করছে, এরকম হচ্ছে। তো একটা পাতার থেকে অন্য পাতায় চলে যাচ্ছে, সেটাও হচ্ছে। বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চলছে, এগুলো চলতেই থাকবে, এবং তার মধ্যে কোনোটা টিকে থাকবে, কোনোটা টিকে থাকবে না, সেটা সময় বলবে। সেটা তো কেউ এখন বসে বলতে পারবে না আমাদের 30 বছর পরে কি থাকবে, 30 বছর আগে কি হয়েছিল, সেটা এখন টিকে আছে, তখনও কেউ বলতে পারেনি এটা টিকবে। তো সেইভাবেই চলছে। কাজেই মাধ্যম নিয়ে এক্সপেরিমেন্ট চলবে, তার পাশাপাশি এগুলো চলবে। একসময় শিলালিপিতে লেখা হতো, তালপাতার পুঁতিতে লেখা হতো, তারপরে ওই মানে মাটির ফলকে পুড়িয়ে লেখা হচ্ছে, সবই হয়েছে, আবার কাগজ এসছে, যে কোনোভাবে একটা জিনিস রয়ে যাচ্ছে। মুখে মুখে কথকতা হয়েছে, যেটা বলছেন অডিও বুকের, যদি আমি আদি ফর্ম ধরি কথকতা, সেটা রয়েছে। বেতার নাটকের কথা বলছিলেন শ্যামলীদি, সেটা রয়েছে, সব ফর্ম্যাটেই রয়েছে। কিন্তু মূল আমরা গল্প বলতে চাই, গল্পটা যার কাছে পৌঁছচ্ছে তার কাছে গল্পটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা, আর সেই গল্পটা কিভাবে নেবে তার মতো করে বলতে পারছি কিনা। এবং লেখকের যে দায়টা থাকে, এখনকার যারা লিখছেন অবশ্যই, যে পাঠকের কথা ভেবে আমরা লিখি না, অনেকে বলেন যে আমি আমার মতো লিখি, কিন্তু সেটা মনে হয় ঠিক না। কারণ দিনের শেষে সেটাও একটা প্রোডাক্ট, কমিক্সই হোক, গ্রাফিক নভেল হোক, লেখা হোক, প্রোডাক্ট যদি হয় তাহলে সেটাকে বিপণন করতে হবে, বিপণনের কৌশল বদলেছে, সেইভাবে রাখতে হবে। কেন ওই অ্যামাজনের টপ লিস্টে বাংলা বই আসছে না, সেটা যারা প্রকাশক তাদের ভাবতে হবে, বিপণন যারা করছেন তাদেরকে ভাবতে হবে। তাহলে পৌঁছতে হবে, এবং পৌঁছানোর পরে সে যেন সেটা আরেকবার কেনে ভালো লাগার জন্য, সেই রকম প্রোডাক্ট বানাতে হবে। আমরা তাহলে দিতে পারছি না, সেই খামতি আমাদেরই মেটাতে হবে। সেটার দায় পাঠকের উপর ঠেলে দেবে যে তারা বই পড়ছে না, বা তারা এটা তো শুধু গ্রাফিক নভেল পড়ছে, এমনি লেখা পড়ছে না, কেন হবে? তাহলে সেইভাবে আমাকে প্রোডাক্টটাও বানাতে হবে, সেটার জন্য আমাকেও পরিশ্রম করতে হবে।
যারা লিখছেন এখনকার কথা ভেবে লিখতে হবে, এটাই। হ্যাঁ, তাহলে মোটামুটি তিনজনের কথায় আমরা একমত হলাম। আস্তে আস্তে জাল গুটোতে তো হবে, ওই জন্যে তিনজনের কথা একমত হলাম। এবার আমি শেষ সোমশুব্রত আগেই বলেছে যে বাবাকে অস্বীকার করলে তবে এগোনো যাবে। না, এটা জয়ন্তদা বলেছে যে বাবাকে অস্বীকার করতে হবে, আর সোমশুব্র বলেছে যে কেন পড়বে, কেন পড়বে, পুরনো লেখা কেন পড়বে। মোটামুটি সবাইকারই এক বক্তব্য যে পুরনো লেখা কেন পড়বে। এই পুরনো লেখা, আমি আবার রায়ানের কাছে আসবো, রায়ানকে দিয়েই মোটামুটি বার্তাটা নিতে চাইবো, যে যেটাকে আমরা বলছি পুরনো লেখা, হ্যাঁ, যে ফিকশন, আর যেখানে জয়ন্তদার একদম পুরো ভীষণভাবে জয়ন্তদা কষ্ট পাচ্ছে যে পুরনো লেখা ফিকশনগুলো, যেটাকে আমরা বলি ক্লাসিক, সেই ক্লাসিক আর বর্তমান জেনারেশন কি পড়ছে না, জেনজি কি ক্লাসিক পড়ছে না? এই যে বলছে গল্প, ভূতের গল্প গপ গপ করে খায়, সত্যি কি? আমার মনে হয় এই প্রশ্নটার মধ্যে একটু হয়তো হ্যাঁ, আমি কি আনসারটা হয়তো লুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার তাহলে কি প্রিসাইসলি বলি যে অ্যাকচুয়ালি নন ফিকশনের দিকেই কি তোমরা বেশি ঝুঁকছো, নাকি ক্লাসিক ফিকশন এখনো টানবে? সেটা ওই মাধ্যম, হাইব্রিড মাধ্যম দিয়ে যদি করানো যায়, বা কিছু মাধ্যমের জন্য কি কিছু নির্ভর করছে, নাকি সত্যি সত্যি বোধের অনেকটা পার্থক্য রয়েছে বলে তোমরা সেই ক্লাসিকের দিকে যাচ্ছ না, এই ভূতের লেখা গপ গপ করে খাচ্ছ, নন ফিকশনে যাচ্ছ? কি প্রবন্ধ বা অডিও বুকে যে বইয়ের আলোচনাগুলো হয়, সেইটাই কি ট্রেন্ডিং হিসেবে তোমরা আলোচনাগুলো শুনে নিচ্ছ, নিয়ে আর সেটা পছন্দের তালিকায় রাখছো না? এমন কি কিছু হচ্ছে বলে মনে হয়? আমার মনে হয় যে ভূতের গল্প বলা হোক অথবা অডিও বুক বলা হোক, সেটার সাথে তোমার ক্লাসিকের মেন তফাৎটা কিন্তু গল্পের স্ট্রাকচারের মধ্যে অতটা না হলেও গল্পটা কত সহজে মানুষ নিতে পারে তার মধ্যে আছে। একটা অডিও বুক শুনতে মানুষের বেশি কষ্ট হয় না, জাস্ট কানে যদি ঠুঁড়িটা গুজে ওটা শোনা যায়। অথবা একটা ভূতের গল্পে আমি যতদূর দেখেছি যে ভাষাটা খুব সহজ হয়, মানে অত শব্দের ওরকম ক্যাচাল নেই, মানুষরা আস্তে আস্তে পড়তে পারে। বরঞ্চ এই ক্লাসিক গল্পদের মধ্যে এই ব্যাপারটা খুব এসে আছে যে ক্লাসিকের থেকেও বেশি মানুষ এটাকে বেশি দেখে যে ওটার মধ্যে ভাষাটা খুব কঠিন। তাই জন্য আমাদের যখন আমরা ইউনিভার্সিটি পৌঁছেছিলাম, আমাদের কয়েকজন দাদারা আমাদের এরকম একটা, বাঙালি দাদারা এরকম একটা টেস্ট দিচ্ছিল যে সবাই যারা যারা ফ্রেশার এসছে তারা একটা বঙ্কিমচন্দ্রের একটা প্যারাগ্রাফ পড়ে শোনাবে, ঠিক আছে? তো এই যে টাস্কগুলো, এইগুলোতে কি বোঝা যাচ্ছে যে আমাদের কাছেই শুধু নয় কিন্তু আগের জেনারেশনের কাছেও ক্লাসিকদের যে মূলটা সেটা কিন্তু গল্পটার মধ্যে নেই। তার মধ্যেও এই ব্যাপারটা ভেবে দেখার যে মানুষ কি একটা বাংলা গল্প, একটা ক্লাসিক বাংলা গল্পকে যদি ইংলিশে ট্রান্সলিটারেট করে যদি ওটাকে সহজভাবে দেয়, তাহলে হয়তো অনেকজনই মনে করবে যে ওটাকে ওরা নষ্ট করছে হয়তো। কিন্তু তাই কি, গল্পটা কি শুধু নিজের ভাবে এক্সিস্ট করে না? আমি মনে করি যে এটা হয়তো আমাদের নেয়ার ক্ষমতার থেকে বেশি তাদের ওই কঠিনতাটাকে সংরক্ষণ করার বেশি চেষ্টা, আই থিঙ্ক। বাহ, খুব এই এই বার্তাটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। গ্রাফিক নভেলের প্রসঙ্গে না, ওর প্রসঙ্গে একটা কথা মনে পড়লো এইটা প্রসঙ্গে, যে একটা নামী প্রকাশনা, আমি নাম করছি না, একটা প্রকাশনা সংস্থা থেকে কিছু কাজ আমি করেছিলাম এবং তারা এই ধরনের কাজ আরও করেন। সেটা হচ্ছে ওই ক্লাসিক, যেটা বললো বাংলা সাহিত্যের ক্লাসিকগুলো এই প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ইংরেজিতে সহজ করে পৌঁছে দেওয়ার জন্য আমাকে কিছু ভার দেওয়া হয়েছিল যে ক্লাসিকগুলোকে এখনকার মতো ভাষায় লিখতে হবে, যেগুলোর কপিরাইট উঠে গেছে, অ্যাব্রিজড ভার্সন করে, ছোট করে, বয়সোচিতভাবে কিছু ক্লাসিককে লিখতে হবে। আমি লিখেছিলাম, তারপর সেগুলোকে আবার মানে ইংরেজি মাধ্যমে পড়ুয়াদেরকে বাংলা সাহিত্যের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য তাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, তাকে ইংরেজিটা দেওয়া হচ্ছে পড়তে, সেটা পড়ে হয়তো তার মূল বাংলাটা পড়ার প্রতি আগ্রহ জন্মাবে এই আশা নিয়ে, এবং সেটা বেশ সফল হয়েছে। বেশ কিছু সিরিজ আমি করেছিলাম, মানে গল্পের নামগুলো বলতেই পারি, যেমন অবনীন্দ্রনাথের ক্ষীরের পুতুল করেছিলাম, রবি ঠাকুরের কিছু কাজ করেছি, তার মধ্যে কিছু নৃত্যনাট্য রয়েছে, শ্যামা চণ্ডালিকা, এই ধরনের নৃত্যনাট্যগুলোকে গল্পের ফরম্যাটে চেঞ্জ করেছিলাম। তাসের দেশকে নাটক থেকে ভেঙে গদ্যের ফরম্যাটে এনেছি, কিন্তু তার মধ্যে যারা স্কুল পড়ুয়া বাচ্চা তাদের মতো উপযোগী করে লিখতে হয়েছে সংক্ষিপ্ত আকারে। এই কাজটাও হচ্ছে এবং জনপ্রিয়তা পেয়েছে, বিভিন্ন বইমেলাতে দেখতে পাই, সেই বইগুলো অনেকে কেনেন আর কি। তো এই ধরনের এক্সপেরিমেন্টও হচ্ছে। হ্যাঁ, একদম এই বার্তাটাই আমি
জেন জেডের কাছ থেকে, যে কারণে এই ট্যাগলাইনটা আমার ঠিক করা, যে ওরা কি চাইছে, ওরা কি চাইছে, বার্তা মানে ওরা কি বলতে চাইছে। আমাদের যেগুলো ক্লাসিক বলে এতকাল আমরা বুকে আঁকড়ে ধরে রেখেছি, সেইগুলোর ফরম্যাটটা চেঞ্জ করলে কি ওদের নিতে সুবিধে হয়? এই যে আমি যে বর্তমানে যে কাজটা করি, এই ভাষা ভবিষ্যৎ চ্যানেল আমাকে যে সুযোগটা দিয়েছে, রামায়ণ মহাভারত আমাদের মহাকাব্য, আমি কিন্তু একদম রিডিং পড়ি না, এবং এই কাজটা করতে যে দুঃসাহসটার দরকার হয়েছে সেটা আমি জেন জেডের কাছ থেকে পেয়েছি। আমার মেয়ে, তাকে আমি একদম গল্পের মতো করে রামায়ণ মহাভারত ছোটোবেলা থেকে বলি, এবং ও খুব ভালোভাবে নিয়েছে। এত ভালোবাসে, মানে গড় গড় করে মানে বলতে পারে সমস্ত ছোট ছোট ডিটেলিংগুলো পর্যন্ত। এই যে ক্লাসিককে ভাঙা, যেটা ও রায়ান চায়, হ্যাঁ, সেইটাই কি আমাদের, আমি খুব দুঃখিত যে আর আমাদের সময় দেবে না কর্মকর্তারা, ওই জন্যে আমি এখানেই করা যাবে এইখানেই একটা আচ্ছা আচ্ছা দুজন, একজন হচ্ছে বিশ্বজিৎ পান্ডা, এবার আমি তার্কিক যাদের তাদেরকেই প্রশ্ন করছি, আচ্ছা মৌসুমীকে প্রশ্ন করছি, হ্যাঁ, সমর্পিত উত্তর দিতে পারেন। আচ্ছা, যদি মনে করুন রবীন্দ্রনাথের একটা গল্প বা বিভূতি, আমার কাজের জন্যই জিজ্ঞাসা করছি, বা বিভূতিভূষণের একটা গল্প সাধু ভাষা থেকে বেরিয়ে এসে এখন চলতি ভাষায় যদিও অডিওতে শোনানো যায়, এটা কি খুব খারাপ কাজ হবে? বুঝাতে পেরেছি? মানে আমি বলছি যে রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ যতটা রাখা যায় রেখে, যদি বা বিভূতিভূষণের একটা লেখা যে সাধু ভাষায় যেটা রয়েছে, যদি ওই কোণগুলো মেরে দিতে, খুব মানে আমি বলছি না যে হুবাহু চেঞ্জ, একদম ওই রকম রেখে যদি এই সময়কার ভাষায় করা যায়, সেটা কি খুব খারাপ কাজ হবে? যদি লিখেও দেওয়া যায় যে আমরা এই সময়ের জন্য ভাষা পরিবর্তন করেই করা হয়েছে, মানে জাস্ট জিজ্ঞাসা করা। আমি উত্তর দিচ্ছি না, আমি একটা তথ্য দিচ্ছি, তাতে উত্তরটা পেয়ে যাবে। চর্যাপদ নিয়ে সুভাষ মুখোপাধ্যায় যে আধুনিক বাংলায় অনুবাদ করেছিলেন, সেটাই বেশি মানুষ পড়ে। আচ্ছা, ব্যাস। ধন্যবাদ। হ্যাঁ, সমর্পিতা কি বলছিস? নে নে নে, ওটা নে, ওটা নে না, ওটা নে, ওটা নিয়ে বল। যারা পড়ে না বা শোনে না, তারাই তখন রে রে করে কমেন্ট করবে, এত বড় সাহস, রবীন্দ্রনাথের গল্পকে এই করা হলো কেন, কে বলেছে, কে? শ্যামলী আচার্য, জয়ন্ত দে কত বড় রবীন্দ্রনাথ, এই কথাটাই তখন তারা বলবে। যারা তন্ত্রমন্ত্র শোনে, যারা এগুলোকে বাদ দিয়ে গেছে, তখন তারা এই কথা বলে ট্রোল করবে আপনাদের। হ্যাঁ, এই যে ভাঙা, এই ভাঙা, এই বার্তাটা আমি 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 খুব দুঃখিত। এটা সারাদিন ধরে চলুক, সবার কাছে আমরা ছুঁড়ে দিলাম। আর রায়ান আমাদের যে বার্তা, জেন জেড যে বার্তা দিল, সেটা হলো যে ভাঙতে হবে, ভাঙতে হবে একদম। এই প্রাপ্তি নিয়ে আমরা এখান থেকে যাব, যে জেন জেড আমাদের বার্তা দিল যে আমাদের কিন্তু ভাঙতে হবে। এই বার্তা কিন্তু জেন জেড দেয়নি, রবি ঠাকুরও দেখিয়ে গেছেন, অচলায়তন কিন্তু ভাঙতে তিনি বলে গেছেন, ভাঙতে হবে। এবার ট্রোল হওয়া মানে সবার কাছে ভালো হওয়া যায় না তো, আমরা ভালো হতে চাই, এই ভালো হওয়ার লোভে আমরা এই ভাঙাটা করতে ভয় পাই, যে ভয়টা, হ্যাঁ, এই যে রামায়ণ, এই যে মহাভারত, আমি একটা দুঃসাহস নিয়ে নিজের ভাষার মতন করে বলি, যদি কেউ শোনেন ভাষা ভবিষ্যৎ চ্যানেলে দেখতে পাবেন, যে আমি আপন মনে গড় গড় করে বলে যাই যে হিড়িম্বা, লেটেস্ট হিড়িম্বা, হিড়িম্বা যে কেন কেন হিড়িম্বা আমার কাছে মূল চরিত্র, ভীষণ একটা ভীষণ বিশেষ চরিত্র, যে হিড়িম্বা সারা জীবন ধরে অপেক্ষা করে গেল, কোনো দিন তার শর্ত ভেঙে স্বামীর সাথে দেখা করতে যায়নি। এটাই আমার কিন্তু ওই এপিসোডটার বক্তব্য ছিল। এটা আমি দুঃসাহস করে করেছি, চ্যানেলের মালিক আমাকে সাহস দিয়েছে যে হ্যাঁ তুই কর, আমি করেছি। কোনোদিন কোনো প্রকাশক যদি নাও, এইখানেই আমি একটাই কথা বলবো, যে কোনোদিন কোনো প্রকাশক হয়তো আমার এই লেখাটা ছাপবে না, কিন্তু তাতে আমার দুঃখ থাকবে না। অডিও বুক এমন একটা মাধ্যম যেখানে কিন্তু এই ওয়েবে এইটা থেকে যাবে। এই বার্তাটাই রায়ানের মাধ্যমে আমরা আজকে পেলাম, যে ভাঙতে হবে। ভেঙে যদি আমরা বেরোতে পারি, ওই কথাগুলোকেই ওদের মতো করে বলতে পারি, এই ভয়টাকে যদি জয় করে ওদের কাছে প্ল্যাটারটা সাজিয়ে দিই, ওরা নেবে, অবশ্যই নেবে। এই বার্তাটা আমরা আজকে নিলাম, নিয়ে আজকে আমরা এই পর্বটা শেষ করলাম।